বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের মাস্টার্স ডিগ্রি বাংলাদেশের মানুষের সবার না থাকতে পারে। কোটি কোটি মানুষ যারা হয়তো স্কুলে যেতে পারেনি বা যারা হাই স্কুলে যেতে পারেনি বা কলেজে যেতে পারেনি, তারা কিন্তু পলিটিক্যাল সায়েন্স বুঝে না, কিন্তু তারা এটা বুঝে যে সরকারকে জবাব দিয়ে করাতে হবে। এটা কিন্তু তারা ঠিক করে, এটাই তো পলিটিক্যাল সায়েন্সের পারপাস। বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সে পররাষ্ট্রনীতিতে কি বলে? সবার সঙ্গে বন্ধুত্ব। তো কাজে আমরা তো সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রেখে কাজ করি, কারোর সঙ্গে শত্রুতায় আমরা বিশ্বাস করি না। একটা কথা আজকে আমি স্পষ্ট আপনি প্রশ্ন উত্তর করছি, বিএনপি কিন্তু প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না, সেটা কি মানুষের প্রতি হোক বা কোনো রাষ্ট্রের প্রতি হোক। আমরা একটা উদারনৈতিক রাজনৈতিক দল, আমরা মধ্যপন্থী রাজনৈতিক দল। আজকে যে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতার কথা বলছেন, এটার উৎপত্তি কিন্তু গাজার যে কনফ্লিক্ট, সেখান থেকে। কাজে এগুলো নিয়ে আলোচনা হয়েছে যে সার্বিক বিশ্বে এই যে একটা অস্থিরতার দিকে যাচ্ছে, আসলে এটা তো কোনো সুস্থ পরিবেশ নয়। আজকে যেগুলো ইউক্রেনের কথা বলেন না কেন, আজকে 2.5 বছর হয়ে গেছে প্রায় বা বেশি। সেই ইউক্রেনে কি অবস্থা হয়েছে? একটা ছোট্ট সমস্যা থেকে শুরু হয়েছিল, আজকে বিশ্বব্যাপী। আজকে গাজাতে কি শুরু হয়েছিল দেখেন, এখন সেখানে প্রায় 60,000, প্রথমে প্রায় 60,000 নিরীহ শিশু, তাদেরকে হত্যা করা হয়েছিল। তো এখানে দেখেন, এখানে তো বিলাতেও তো আমরা দেখেছি, এগুলো আলোচনা হয়েছে। বিলাতেও কিন্তু অনেক মানুষ, তারা কিন্তু গাজার শিশু হত্যার প্রতিবাদ করেছে। তো কাজেই এই বিষয়গুলো প্লাস সর্বশেষ যেটা ইরান এবং ইসরায়েলের মধ্যে যেটা সর্বশেষ যে দ্বন্দ্ব শুরু হয়েছে, কাজেই আমরা এটা আলোচনা করেছি। এবং একটাই কথা, আমরা শান্তিময় একটা বিশ্ব আমরা দেখতে চাই। এখানে কনফ্লিক্ট কিন্তু আসলে সাধারণ কনফ্লিক্টের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কারা? দেখেন, যুদ্ধ হলে কে বেনিফিটেড হয়, কে কার ক্ষতি হয়, সেটা আপনাদের বলতে হবে। যারা সমরাষ্ট্র বানায়, আজকে তো ড্রোন যারা বানায়, এই ব্যবসায়ী কমিউনিটি, তারা চায় যে যুদ্ধ হলে এগুলো ব্যবহার হবে, আরো তারা অস্ত্র বিক্রি করবে। কিন্তু ক্ষতিটা কার হচ্ছে? নিরীহ মানুষ, সাধারণ মানুষ। বম যখন পড়ে, তখন তো তারা ধনী দরিদ্র হিসাব করে বমটা পড়ে না, সবার উপরই পড়ে। তো কাজেই এই যে দ্বন্দ্ব, এই যে একটা পরিস্থিতি, এ থেকে বের হয়ে আসতে হবে এবং আমরা একটা শান্তিময় বিশ্ব একটি দেখতে চাই। এই বিষয়টি বিলেত তো হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার। আমরা তো একটু আগে বলেছি যে আমরা তো ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি ফলো করি, তো ওরা সুষ্ঠু নির্বাচন দেখতে চাবে না, তো কে চাবে? এইখানে কোনো দ্বিমত থাকতে পারে। আজকের বাংলাদেশের যে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, 13ই জুন লন্ডনে প্রধান উপদেষ্টা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে আলোচনা হয়েছে, তৎপরবর্তী যে প্রতিক্রিয়া এবং পরিস্থিতি, এবং তার সঙ্গে বাংলাদেশ এবং বিলেতের যে ঐতিহাসিক সম্পর্ক, এবং পাশাপাশি বাংলাদেশ এবং বিলেতের মধ্যে যে ভবিষ্যৎ যে সংযোগ এবং উন্নয়ন পরিকল্পনা কি হতে পারে, এবং সর্বশেষ বাংলাদেশের যে ভৌগোলিক যে জিওপলিটিক্যাল যে অবস্থান, সে প্রসঙ্গে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী দেশসমূহের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সে সব কিছু নিয়ে বিস্তৃত দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের মহাসচিব সাহেব, তিনি এই আলোচনা নেতৃত্ব দিয়েছেন এবং বিলেতের পক্ষ থেকে ব্রিটিশ হাইকমিশনার আলোচনায় নেতৃত্ব। বাংলাদেশের নতুন প্রজন্ম যারা দীর্ঘ 17 বছর যারা তাদের ভোট দিতে পারেনি, এবং চিন্তা করে দেখুন 2008 সালে যারা 17 বছর বয়সের ছিল, তৎপরবর্তী 2024 সালে অগাস্টে এসে তাদের বয়স কত হয়েছে, সেটাও চিন্তা করুন। যে ডেমোগ্রাফিক যে প্যাটার্ন, সেই ডেমোগ্রাফিক প্যাটার্নের কথা চিন্তা করুন। বাংলাদেশের মানুষ তো যখন যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্মা চাও না তুমি ভোট দিতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই, না খেয়ে থাকলে অসুবিধা নেই। এটাই বাংলাদেশের মানুষের রক্তের ভেতরে আছে। তো কাজে নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ কোটি মানুষ, 12 কোটি ভোটার এখন বলা হচ্ছে ইন রাউন্ড ফিগার্স, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ। তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ,
তখন তো বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়ে যায়। আমি খোলাখুলি বলছি, আমি তো সেই দিন আমার গ্রামে ছিলাম, এলাকায় ছিলাম, আমি দেখেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস, সেটা আমি দেখেছি। এবং আমার মনে হয় সারা বাংলাদেশে সেটাই ছিল ভোটের।